বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা। যার জন্য আমি আল্লাহর নামে শুরু করছি। শুধু কিশোর কিশোরী, যুবক যুবতী ও বিভিন্ন বয়সের যারাই আছেন, ভাই বোন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রতিদিন যেরকম আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসি, গল্প নিয়ে আসি, আমার জীবনের, অন্য কিচ্ছু না, আমার জীবনের ঘটে যাওয়া যেসব কথাগুলো মেন কিছু কথা নিয়ে আসছি বলার জন্য। কারণ আমি থাকবো না, আমি চেষ্টা করতেছি যে আমার কথাগুলো যেন থাকে, বা আমার এই কথাগুলো শুই না অনেকেই হয়তো কিছুটা বুঝতে পারবে যে মানুষ কিভাবে চলতে হয়, মানুষ কাকে বলে, মানুষ কত দুঃখ কষ্টে ছিল আগে, এখন মানুষ কত সুখে আছে। তার মানে আগে মানে পাকিস্তানের সময়, যখন এইটা পাকিস্তানের সাথে ছিল, পশ্চিম পাকিস্তান শাসন করতো পূর্ব পাকিস্তানকে, আমাদের বাঙালিদের, তখন যে আমাদের অভাব অনাটন, চিকিৎসা ছিল না, বস্ত্র ছিল না, শিক্ষা ছিল না, তখন কাজ ছিল না, তখন মানুষ অনাহার অনাটনে থাকতো, রোগে ভুগে মারা যেত। সেই দিন আর আজকার এই দিন, এই সব মিলাইয়া আবার আমি মুক্তিযুদ্ধ করেছি, আমার মার হুকুমে আমি মুক্তিযুদ্ধে গিয়েছি, মুক্তিযুদ্ধ করেছি। এই সব কিছু নিয়ে আপনাদের সামনে কথাবার্তা বলি। আশা করি আপনারা ভুলভ্রান্তি ক্ষমা চোখে দেখবেন, বা আমার কথাগুলো একটু মনোযোগী হয়ে শুনবেন। যারাই দেখছেন তারা রেগুলার আমার এই সামান্য 7-8 মিনিট সময় বা 10 মিনিট সময় আমার কথাগুলো শুনবেন, বা দেখবেন, শুনবেন, বুঝবেন। তাতে আপনাদের অনেক লাভ হবে। কীরকম লাভ? টাকা পয়সার লাভ না, লাভ হবে সামাজিক, লাভ হবে মানসিকতা, লাভ হবে মানবতার, লাভ হবে দেশপ্রেমের, লাভ হবে মা বাবার, আত্মীয়গণা, ভাই বোনের। অর্থাৎ আমরা যে মানুষ কিভাবে চলতে হয়, আল্লাহ আমাদের কি বান্ধা দিছে, আমার নবী কি বলছেন, আল্লাহ আমাদের পিছনে হাদিস দিছে, কোরআন দিচ্ছে, কি বলছেন, তার ভিতর থেকে আমি কিছু কিছু, আমি যদিও পড়ি নাই, কিন্তু আপনাদের থেকে শুই না, বুঝা শিখছি, সেখান থেকে কিছু কথা বলি, আর আমার নিজের জীবনের কিছু কথা বলি। এই যাই হোক, মানুষ, আমরা যে মানুষ, এই মানুষ, আমরা মানুষের মতো কার্যকলাপ করতে হবে, আমরা সৎপথে চলতে হবে, সৎভাবে চলতে হবে, সৎ রুজি করতে হবে। প্রথম নম্বরে মিথ্যা বলা যাবে না, কাউকে ঠকানো যাবে না, অহংকার করা যাবে না, কারো সম্পদ কেড়ে নেওয়া যাবে না, বেশি সম্পদের অধিকারী হওয়া যাবে না। কোনো রকম চলতে পারলে হলো আলহামদুলিল্লাহ। যখনই আপনি আলহামদুলিল্লাহ বলবেন, তখনই আপনি মানুষের কাতারে চলে আসলেন। আপনারা বাড়তি কিছু চাওয়ার থাকবে না, তার প্রমাণ আমি নিজে। অর্থাৎ আমি যে আপনার সামনে কথা বলছি, আমার গাড়ি বাড়ি সম্পত্তি নাই, তাতে কিন্তু আমার কষ্ট নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার খুব ভালো রাখছে, খুব সুখে রাখছে, সুন্দরভাবে রাখছে। আমি যেভাবেই চলি না কেন, যেভাবেই খাই, আলহামদুলিল্লাহ বলি, শান্তিতে আছি। মানুষ 1000 কোটি টাকার মালিক হইয়া 10টা 20টা 50টা বাড়ির মালিক, গাড়ির মালিক, এসিতে থাকে, অথচ তারা অশান্তিতে চলতেছে। কাজে ওই জন্য সম্পদের দরকার নাই। এই কথাগুলো আপনাদের বোঝানোর জন্য আমি এই ইউটিউব নিয়ে আপনাদের সামনে হাজির হই। যাই হোক, এগুলো হলো সামাজিক, মানসিক, মানবতা বা সামাজিকতা বা সাংসারিক। বাবা মার খেদমত করা, বাবা মার খেদমত করবেন, আমার নবী খুশি হবে। বাবা মার খেদমত করবেন, আল্লাহ খুশি হবে। বাবা মার খেদমত করবেন, বাবার মন জয় করবেন, দোয়া নিতে পারবেন, আপনি বেহেশতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের হেদায়েত করুক। যাই হোক, আমি মনে করেন একজন মুক্তিযোদ্ধা। আমি সেই যে যুদ্ধ করার জন্য ভারতে গেছি, আমার মা আমাকে ভারতে পাঠিয়ে দিয়েছেন দেশের জন্য যুদ্ধ করতে। বলছেন, নুরুল ইসলাম, তুমি দেশের জন্য যুদ্ধে চলে যাও। আমি এক মায়ের এক ছেলে, বুঝে নেলা। আমার মা কত আদর আমারে করতো, আমার বাজার যেতে দিত না, মাছ ধরতে দিত না, একা কোথায় যেতে দিত না।
সেই মা আমাকে অর্ডার করছে, ইসলাম এই দেশের শত্রুরা আক্রমণ করছে, মানুষ মেরা ফেলাইতেছে, লক্ষ লক্ষ মানুষ মেরা ফেলাইছে, এই নারীদের যুবতীদের ধরে নিয়ে নিয়ে দর্শন করতেছে, যুবকদের ধরে নিয়ে গুলি করে মেরে ফেলাইতেছে, কাজে তোমারে বাবা নিয়ে আর মেরে ফেলাইলে কোনো লাভ হবে না আমার। এর চেয়ে তুমি দেশের জন্য লড়াই করে মারা যাও। তুমি যদি মারা যাও আমার আপত্তি থাকবে না, কারণ তোমার নামটা আল্লাহ শহীদের খাতায় পড়বে। তুমি নারীদের সম্মান রক্ষা করার জন্য, দেশ রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য, স্বাধীনতার জন্য তুমি যুদ্ধে ছিল দাও। আমি সেই যুদ্ধে গেছি। যাই হোক, আমি ট্রেনিং করতেছিলাম সেই তুরাক 11 নম্বর সেক্টরে, তুরাক পাহাড়ের, মেঘালয় পাহাড়ের পাশেই আমাদের ট্রেনিং সেন্টার ছিল। এটা মনে করেন যে খুব জঙ্গল এরিয়া, ওখানে জানোয়ার বাস করে, আর কিছু জঙ্গলি বাস করে, জঙ্গলি জাতি যারা, তাদের ঘরবাড়িগুলো ছিল জঙ্গলিদের ঘরবাড়িগুলো ছিল মনে করেন টঙ্গর, যেটা ওরা টঙ্গর, ওই খুব মোটা মোটা গাছ ওরা কাইটা সেই গাছদের খুঁড়ি দিয়া, সেই খুঁড়ির উপরে পাটাতন দিয়ে ওরা ঘর করে। ওরা কীরকম পাটাতন, ওরা তো আরও মেশিন নাই ওদের পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে। ওরা ওই বাঁশ সোজা সোজা গাছের ডাল কেটে কেটে ওগুলোতে গাঁথনি করে ওরা পাটাতন করে ফেলায়, মানে প্লট বানায় ফেলায় মাছান, ওইটার উপরে ওরা থাকে। কেন? বাঘ ভাল্লুক আছে, রাত্রিবেলা আক্রমণ করতে পারে, এর জন্য ওরা উঁচার উপরে ঘর করে। ওই আলগা একটা সিঁড়ি থাকে কাঠে, ওইটা তোরা উঠে আবার রাত্রেবেলা উঠে ওটার উপরে উঠে রাখে, আবার সকালে ওটাতে নামে। এই অবস্থা। যাক, ওই রকম এলাকায় আমরা নিয়ে গেছি। ভয়াবহ অবস্থা, হাতি যাইতেছে, আমরা চাই দেখতেছি, কিন্তু আমাদের কোনো ক্ষতি করে নাই, লাইন দিয়ে যাইতো জঙ্গল দেওয়া। যাই হোক, গত পর্বে আমি ওই লাইট মেশিন গান এলএমজি, যাকে লাইট মেশিন গান বলে, 30টা রাউন্ড ব্রাশ ফায়ার চলে, সেটার রাউন্ড খুব বড় বড়, আর গুলির রেঞ্জ 2000 গজ, 1 মাইলেরও বেশি যায় ওই সেই গুলি, কত স্পিডি অস্ত্র, সেটা ট্রেনিং করছি, ফায়ারিংও করছি। এখন আমাদেরকে আবার নতুন করে আমাদের আবার পিটি পেরে ট্রেনিং শুরু হইলো। পরের দিন আমাকে ওই 11-10টার সময় আমাদের সেই ট্রেনিং সেন্টারে গেছি, উপরে পাহাড়ের উপরে। উঠতে খুব কষ্ট হইতো, নামতে কষ্ট হইতো। ওটাই বলে ট্রেনিং করতো, বলতো যে জঙ্গলে কেমনি চলবা, এর জন্য এটাও উঠানামাটা, এই উপরে ট্রেনিং করতে নিয়ে যাই, এটা উঠানামাটা, এটা তো আমাদের প্র্যাকটিস। তো যাই হোক, আমাদের পরে ট্রেনিংটা হলো, আমাদের অলরেডি 6টা অস্ত্র ট্রেনিং দেওয়া দিছে, যেমন 4 মার্ক রাইফেল, 303 রাইফেল, SLR রাইফেল, পিটি স্টেন গান, SMG জালি যেটা, এই যে ছোটো স্টেন গান, এরপর LMG লাইট মেশিন গান, 6টা অস্ত্র অলরেডি ট্রেনিং আমাদেরকে দিচ্ছে। বাকি হলো এখন আমাদেরকে এই হ্যান্ড গ্রেনেড, যেটা বোম গ্রেনেড, 36টা ভাগ হয় সেই গ্রেনেডটা বাস্ট হইলে, সেটা এরকম গ্রেনেড মনে করেন এতটুকু, ওটা চাবি লাগানো থাকে, পিন লাগানো থাকে, একটা পিন, আর একটা লিভার থাকে, লিভারটা এরকম হাতে ধরে আমাদেরকে বুঝাইতো যে লিভারটা এবার এই পাকারকে এই খিসনা, তার মানে এই চাবিটা টাইনে খুললেই তুমি কিন্তু হাত থেকে ছাড়বা না, তাহলে এমনি বাস্ট হয়ে যাবে। এই লিভারটা সহজ সাইডটা ধরে রেখে পরে এইভাবে পজিশন দেখাইতো, দাঁড়াইয়া এইভাবে ফিকে আর পজিশন নিয়ে শুয়ে পড়বা, পরে 4 সেকেন্ডের ভিতরে বাস্ট হয়ে যাবে এরকম। আর যুদ্ধক্ষেত্রে বলতো যে যুদ্ধক্ষেত্রে তুমি এটাকে তুমি রেডি করে মনে শত্রু তোমার সামনে পড়ে গেলে তখন কী করবা? তখন একদম এটারে তুমি এইভাবে নিতে পারো, লিভারটা সাইডটা ধরে এই চাবিটা খুইলা লিভারটা ধরে হাতে রাখতে পারো, কিন্তু লিভার যেন লুজ না হয়। লিভার লুজ হলে এটার ভিতরে সৃষ্টিবোধ আছে, এটা ভিতরে আঘাত করলে বাস্ট হয়ে যাবে, হাতে বাস্ট হয়ে যাবো। যার জন্য এই লিভারটারে এই গ্রেনেড সহ চাপতে ধরে রাখা লাগতো। ধরে হাঁটতেছিলাম রাত্রের বেলায়, শত্রুর সামনে বলে মেরে দেবো। আর যদি না পড়ে তখন আমরা পজিশন মতো একটা জায়গায় গিয়া পানিতে মেরে দিতাম, বাস্ট হয়ে যেত। এই কেন চাবি তো লাগানো যাবে না। এইভাবে গ্রেনেড ট্রেনিং দিল আমাদেরকে, গ্রেনেডটা তারপর দিন ফায়ারিং
গ্রেনেড ফায়ারিংয়ে আমাদেরকে কিভাবে ফায়ার করাবে কি করাবে এগুলো আমাদেরকে বোঝালো। আমাদের উস্তাদ ছিল মারোয়ারি, ভারতীয় সোলজার, ভারতীয় সেনাবাহিনী সোলজার, উনি মারোয়ারি ছিল, আমাদেরকে এই গ্রেনেড সম্বন্ধে দিন শিখাইল। যাই হোক, আমি গ্রেনেডের ফায়ারিং নিয়ে আমি এর পরের পর্বে আপনাদের সামনে আবার আলাপ করব। এই পর্ব থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। শুধু আমার এই ভুল ত্রুটি বা যেটাই হোক, আমার অনুরোধ থাকবে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের সামনে যে কথাগুলো উপস্থাপন করতেছি, এই কথাগুলো আপনাদের দেখার জন্য অনুরোধ করতেছি। এই বলে আমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।